বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব ইরানের পক্ষে 100 যুদ্ধ জাহাজ নামালো চীন, আমেরিকাকে ঘিরে ফেলেছে। এরপর থেকে ইসরায়েলের বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দেব যে ভয়াবহ অস্ত্র এখনো বের করেনি ইরান। এবং সর্বশেষ থাকছে ইরানকে নিচিহ্ন করতে ট্রাম্পকে প্রলুব্ধ করছেন সৌদির যুবরাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের পক্ষে 100 যুদ্ধ জাহাজ নামালো চীন, আমেরিকাকে ঘিরে ফেলেছে। প্রথম যখন খবরটা কানে এলো তখন মনে হলো কেউ বোঝে মজা করছে। এরকম কথা কি আর সত্যি হয়? গত 15 দিনে সমুদ্রের বুকে যা ঘটে গেছে সেটা কোনো রূপকথা নয়, এটা হাড় কাঁপানো বাস্তব। পৃথিবীর সবচেয়ে ধ্রুধর গোয়েন্দা সংস্থাগুলো এখন মাথা চুলকাচ্ছে। কিভাবে এতটা দ্রুত সবকিছু পাল্টে গেল? খোলা সাগরে জাহাজে থামানো হচ্ছে, অন্য রাষ্ট্রের তেল লুট করা হচ্ছে, দিনের আলোতে আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে প্রকাশ্যে। আর এই কাজগুলো করছে সেই দেশ যে গত 7 দশক ধরে নিজেকে বিশ্ব শৃঙ্খলা রক্ষক বলে দাবি করে এসেছে। ঠিক এই অস্থির মুহূর্তে বেজিং এমন একটা চাল দিয়ে বসেছে যেটা গত 3 দশকেই কোনো দেশ কল্পনাও করেনি। ভারত মহাসাগরে গভীর থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত জলরাশিতে 100 যুদ্ধ জাহাজ সারিবদ্ধভাবে মোতায়েন করা হয়েছে। 100টা এটা কোনো সামরিক মহড়া নয়, এটা একটা স্পষ্ট বার্তা। কিন্তু কেন এত বিশাল ঝুঁকি নিল চীন? উত্তর খুঁজতে এলে একটু পেছনের দিকে তাকানো দরকার। মাত্র 2 সপ্তাহ আগেও সাগর পথে চলাচল নিয়ে এতটা আতঙ্ক ছিল না। বিপদ ছিল, তবে সেটা জলদস্যু কিংবা ঝড়ের বিপদ। এখন হুমকিটা অন্যদিকে থেকে আসছে। যে দেশের দায়িত্ব ছিল সবাইকে নিরাপদ রাখা, সেই দেশই এখন ভয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন থেকে যে নির্দেশগুলো বের হচ্ছে সেগুলো এতটাই হিংস্র যে খোদ পশ্চিমা বিশ্লেষকরাই থমকে গিয়ে প্রশ্ন তুলছেন, আমরা এটা কি করছি? রাশিয়ার 3টি বাণিজ্যিক যুদ্ধ জাহাজ আটকে দেওয়া হয়েছে। বাণিজ্যিক জাহাজ মানে এগুলোতে অস্ত্র নেই, বোমা নেই, সাধারণ মালপত্র বহন করছিল। তারপরও ধরে নিয়ে যাওয়া হলো যেন মধ্যযুগের সমুদ্র ডাকাতে। কিন্তু আসল ধাক্কাটা এসেছে ভেনেজুয়েলার ক্ষেত্রে। তাদের একটা তেলবাহী জাহাজ শুধু আটকানোই হয়নি, ভেতরে তেল বিক্রি করে সেই টাকা সোজা আমেরিকার তহবিলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর জাহাজটা নিলামে তুলে দেওয়া হয়েছে। এটা স্বাধীন দেশের সম্পদ দিনের আলোয় চিন্তাই হয়ে গেল, আর কেউই কিছু বুঝতে পারল না। এই ঘটনাকেই বিরল বলা যথেষ্ট নয়, এটা সাম্প্রতিক ইতিহাসেই একেবারেই অভূতপূর্ব। এই পুরো চিত্রটা যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমুদ্রপথে চলাচলের যে আন্তর্জাতিক কাঠামো গড়ে উঠেছিল সেটা এখন ধসে পড়ার দ্বারপ্রান্তে। আর রহস্যকর ব্যাপার হলো এই কঠোর স্থাপত্যের এখনই সবার আগে আটকাতে ঘুরিয়ে দিচ্ছে। আমেরিকা তার যুদ্ধ জাহাজ এমনভাবে ছড়িয়ে দিয়েছে গোটা মহাসাগর যেন পুরো সমুদ্রে তাদের ব্যক্তিগত সম্পত্তি। চীনের মালবাহী জাহাজ হোক, রাশিয়ার তেল ট্যাঙ্কার হোক, ইরানের কার্গো জাহাজ হোক, কারোরটাই আর নিরাপদ নয়। যে কোনো সময় যে কোনো জাহাজে তুলে নিয়ে যাওয়া হতে পারে। বেইজিংয়ের সামরিক কৌশলবিদরা আসলে এই দিনটার জন্যই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ইসরায়েলের বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের অন্যতম একটি বড় বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, ভূমধ্য উপকূলে হাদরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। 2022 সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্র রূপান্তর করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় বিদ্যুৎ কেন্দ্রের একটি কলিং টাওয়ারের পাশে ধূসর ধোঁয়া উপর দিকে উঠেছে। বিবিসি বলছে, আমরা স্যাটেলাইটের ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করেছি এবং রিজার্ভ ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে। এদিকে ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশনের বরাদ্দ দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যে ভয়াবহ অস্ত্র এখনো বের করেনি ইরান, ইরানের শক্তি কতটুকু তা হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছে না বিশ্ব। একবার কল্পনাও করুন, শুধুমাত্র 24 ঘন্টা যদি বিশ্বের ইন্টারনেট বন্ধ হয়ে থাকে তাহলে কি হতে পারে। গোটা বৈশ্বিক অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়তে পারে। আর ঠিক সেই অকল্পনীয় ক্ষমতা এখন রয়েছে ইরানের হাতে। বিশ্ববাসী যখন হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বন্ধের আশঙ্কায় কাঁপছে, তখন এর চেয়ে এক ভয়াবহ এবং নীরব
বিপর্যয়ের চাবিকাঠি নাসরে তেহরানের হরমুজ এবং লোহিত সাগরের বাবেল মানবদেহ প্রণালীর তলদেশে দিয়ে বয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল নেটওয়ার্ক, যা মূলত বৈশ্বিক ইন্টারনেটের স্নায়ুতন্ত্র। নিজেই ক্ষমতা ও মদতপুষ্ট হুতিদের মাধ্যমে এই দুই প্রণালীর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। শুধু তেল নয়, পুরো বিশ্বের ইন্টারনেট ব্যবস্থাকেও অক্ষরিক অর্থে জিম্মি করে রেখেছে তারা। বাস্তবতা হলো, কেবল লোহিত সাগরের তলদেশে থাকা কেবলই এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রায় 30% ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে থাকে। যদি সত্যি ইরান বা তাদের প্রক্সিরা এই সাবমেরিন কেবলগুলো বিচ্ছিন্ন করে দেয়, তবে পরিস্থিতি হবে ভয়াবহ। কারণ বিশ্বের মোট ট্রাফিকের 17% সরাসরি এখন দিয়ে প্রবাহিত হয়। সংযুক্ত আরব আমিরাত ও সৌদিতে থাকা অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল এর মতো বিশ্বখ্যাত টেক জয়েন্টদের এআই হাবগুলো মুহূর্তেই অচল হয়ে পড়ে। আর বিভ্রাট কয়েক ঘন্টা নয়, মাসের পর মাস স্থায়ী হতে পারে। এর চূড়ান্ত পরিণতি হবে অরক্ষিত অর্থেই কল্পনাতীত। বিভিন্ন দেশের আর্থিক লেনদেন, ব্যাংকিং ব্যবস্থা, ক্লাউড সার্ভিস, ভিডিও কল, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত সমস্ত কাজ লমায় স্তব্ধ হয়ে যাবে। পশ্চিমা পরাশক্তিগুলো যখন ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে হিসাব নিকাশ ব্যস্ত, তখন তেহরান চাইলেই এক আঘাতেই বিশ্বকে ডিজিটাল অন্ধকার যুগে ঠেলে দিতে পারে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, বরং আধুনিক যুদ্ধ কৌশলের এক কঠিন বাস্তবতা। কল্পনার বাইরে এই শক্তি হাতে থাকায় ডিজিটাল অর্থনীতি পঙ্গু করে দেওয়ার লড়াই পশ্চিমা বিশ্ব আজ সত্যি এক চরম অসহায়তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইরানকে নিশ্চিহ্ন করতে ট্রাম্পের প্রলুব্ধ করেছে সৌদি যুবরাজ। মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতির অদৃশ্য মঞ্চে যেন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে একাধিক গোপন কূটনৈতিক আলাপ। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, মোহাম্মদ বিন সালমান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে একাধিক বৈঠক ও যোগাযোগে সৌদি যুবরাজ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন যে ইরানকে কৌশলগতভাবে দুর্বল করার এটাই ঐতিহাসিক সুযোগ। তিনি নাকি মনে করেন, শুধুমাত্র সামরিক চাপ নয়, বরং ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ায় দীর্ঘমেয়াদ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সূত্রগুলো আরও জানায়, ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রস্তাবও তোলা হয়, যাতে দেশটির অর্থনৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যায়। এছাড়াও সম্ভাব্য স্থল অভিযানেরও কথা আলোচনায় আসে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারাগ দ্বীপ দখলের মতো পরিকল্পনাও বিবেচনায় ছিল। বিশেষজ্ঞদের মতে, সৌদি নেতৃত্বের বড় উদ্বেগ হলো, যদি যুক্তরাষ্ট্র এই মুহূর্তে পিছু হটে, তাহলে ইরানের প্রতিক্রিয়ার মুখে সৌদি আরব একা হয়ে যেতে পারে। অন্যদিকে ইরান পরিস্থিতিকে গুরুত্ব সহকারে দেখছে। সৌদি আরব নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি জানিয়েছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি বলেন, আমরা প্রতিবেশী, একে অপরকে বাদ দিয়ে চলা সম্ভব নয়। একই সঙ্গে তিনি দীর্ঘদিনের বহির্শীলনীতির সমালোচনা করে আঞ্চলিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেন। এনআইটি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে সৌদি তেলের স্থাপনা যেসব হামলার খবর পাওয়া গেছে, সেগুলোর সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। তার ভাষায়, ইরান যদি কোনো হামলা চালাতো, তা প্রকাশ করতেই দ্বিধা করত না। বরং তিনি অভিযোগ করেন, ইরান কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতেই হামলা করছে। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগও বাড়ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা প্রধান গ্যারান্টি হিসেবে দেখলেও এখন অনেক দেশেই মনে করছে তারা এমন এক সংঘাতে জড়িয়ে পড়ছে, দায়ভার তাদের উপর বেশি পড়ছে। সৌদি আরবের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা, বিশেষ করে পূর্ব অঞ্চলের তেল উৎপাদন এলাকা, প্রিন্স সুলতান বিন ঘাঁটি এবং রাজধানীর রিয়াদের কূটনৈতিক এলাকা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে উত্তেজনার মাঝে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। এনআইটি জানিয়েছেন, সৌদি কর্মকর্তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ চলছে এবং কিছু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগোচ্ছে। বিশেষ করে হজযাত্রীদের সহায়তা এবং চিকিৎসা সহযোগিতার মতো বিষয়ে সমন্বয় অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য এক সংকটময় মোড়। এদিকে বড় শক্তিগুলো প্রভাব বিস্তার, অন্যদিকে আঞ্চলিক শক্তি, নিরাপত্তা, উদ্বেগ, সব মিলিয়ে একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে। যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও স্থিতিশীল করে তুলতে পারে। ইরানের ক্ষমতা থেকে আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন অবিলম্বে হামলা বন্ধ করে এবং উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে জড়ানো থেকে বিরত থাকে। আন্তর্জাতিক গ্রান্টের মাধ্যমে ভবিষ্যৎ যুদ্ধ পরিরোধের কথাও বলা হয়েছে। এনআইটির ভাষায়, শুধু তখনই আমরা একটি সীমাবদ্ধ স্থিতিশীল অঞ্চল গড়ে তুলতে পারব।